আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আজমুল হক, সহকারী শিক্ষক, নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা বাসায় অবস্থান করছ, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমাদেরও প্রত্যাশা তাই। বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে তোমাদের পড়ালেখার যে ক্ষতি হচ্ছে সেটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য সরকারের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের যে মহতী উদ্যোগ, তারই অংশ হিসেবে শাহরাস্তি অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের জন্য আমার আজকের এই ক্লাসের আয়োজন। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6-1 থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় এই সম্পর্কে আলোচনা করব। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান নির্ণয় করা শিখেছ। সেখানে তোমরা সমীকরণের সমাধান নির্ণয় করার প্রাথমিক নিয়ম কানুন, পক্ষান্তর বিধি, আড়গুণন বিধি, বর্জন বিধি, প্রতিসাম্য বিধি ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছ। আজ তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে দ্বিচলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান নির্ণয় করা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকে সমাধান নির্ণয় করার মূলত 3টি পদ্ধতি রয়েছে: প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, লেখচিত্র পদ্ধতি। তাছাড়া সমাধান নির্ণয়ের আরও পদ্ধতি আছে, তোমরা উচ্চতর শ্রেণীতে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সমীকরণের সমাধান নির্ণয় করা বলতে বোঝায় সমীকরণে যে অজ্ঞাত চলক থাকে সেই অজ্ঞাত চলকটির মান নির্ণয় করা। অজ্ঞাত চলক হিসেবে সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের শেষের দিকের বর্ণ XYZকেই ব্যবহার করা হয়ে থাকে এবং প্রথম দিকের বর্ণ ABCকে সাধারণত ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের পাঠ্যপুস্তকে যেহেতু আমরা দ্বিচলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান নির্ণয় করব, তোমরা অবশ্যই দেখবে প্রত্যেকটি সমস্যার মধ্যে 2টি করে সমীকরণ রয়েছে এবং প্রত্যেকটি সমীকরণে 2টি অজ্ঞাত চলক X এবং Y রয়েছে। আমরা সমীকরণের সমাধান করব, অথবা বীজ নির্ণয় করব, অথবা মূল নির্ণয় করব, অথবা অজ্ঞাত চলকের মান নির্ণয় করব। মূলত আমরা সমীকরণ থেকে X এবং Y এই 2টি অজ্ঞাত চলকের মান নির্ণয় করব। তাহলে আজ আমি তোমাদের পাঠ্যপুস্তক থেকে অনুশীলনী 6-1 6 নং সমস্যাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা বিশেষভাবে মনে রাখবে, যদি পরীক্ষাতে কোনো পদ্ধতির কথা উল্লেখ থাকে যে অমুক পদ্ধতিতে সমাধান করতে হবে, তাহলে তোমরা ওই পদ্ধতিতেই সমাধান করবে। যদি পদ্ধতির কথা উল্লেখ না থাকে, তাহলে তোমরা যেই পদ্ধতি ভালো পারবে সেই পদ্ধতিতেই তোমরা সমাধান করে নিবে। যাই হোক, আমি এখন তোমাদেরকে 6 নং সমস্যাটি প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে ধারণা দিচ্ছি। তোমরা আমার সাথে খাতায় লিখে নিবে। শিক্ষার্থীরা,
এই হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের অনুসরণী 6-1 6 নং সমস্যাটি। আমরা এখন এই সমস্যাটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি সমীকরণ রয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ দুটিতে দুটি সমীকরণ নাম্বার দেবে, যেমন 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। সমীকরণ নাম্বার রোমান সংখ্যা পদ্ধতিতে দেওয়া যেতে পারে। তাহলে আমি প্রথমে সমীকরণ নাম্বার দিলাম। এবার আমার কাজ হচ্ছে যে কোনো একটি সমীকরণ থেকে কাজ শুরু করে যে কোনো একটি চলকের মানকে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ আমি যদি 1 নং সমীকরণ থেকে কাজ শুরু করি, তাহলে আমি হয় x এর মান y এর মাধ্যমে প্রকাশ করব, অথবা y এর মানকে x এর মাধ্যমে প্রকাশ করব। একইভাবে 2 নং সমীকরণ থেকেও শুরু করা যেতে পারে। আমি x এর মান y এর মাধ্যমে প্রকাশ করব এবং y এর মান x এর মাধ্যমে প্রকাশ করব। এই ক্ষেত্রে আমি 1 নং সমীকরণ থেকে শুরু করব নাকি 2 নং সমীকরণ থেকে শুরু করব, যে কোনো একটি সমীকরণ থেকে শুরু করলেই আমার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি দেখব যে কোন সমীকরণ থেকে আমি সহজে করতে পারবো। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে, মনে করো যদি আমি 1 নং সমীকরণ থেকে শুরু করি, তাহলে আমি লিখতে পারি যে x - y সমান 2x। যদি আমি x টাকে y এর মাধ্যমে প্রকাশ করতে চাই, x টাকে আলাদা করতে চাই, তাহলে আমি লিখব যে বা x সমান 2x প্লাস y। তাহলে আমার x চলকটি y এর মাধ্যমে আলাদা হয়ে যাবে। আবার যদি মনে করো আমি এই 1 নং সমীকরণ থেকে y চলকটিকে পৃথক করতে চাই, তাহলে আমি এইভাবে লিখব যে x - y সমান 2x বা মাইনাস y সমান 2x মাইনাস x, বা উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করলেই মাইনাসটাকে বাদ দিতে হবে, তাহলে y সমান হয়ে যাচ্ছে x - 2x। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 1 নং সমীকরণ থেকে x চলকটি আলাদা করা y চলকটি আলাদা করার চেয়ে একটু সহজ। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা x চলকটিকে পৃথক করব। একইভাবে 2 নং সমীকরণ থেকে যদি আমি শুরু করি, তাহলে তোমরা দেখবে যদি আমি x পৃথক করতে চাই, তাহলে আমি প্রথমে লিখব ax সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস by। তাহলে আবার x থেকে a টাকে সরাতে হবে। একইভাবে y কেও পৃথক করা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সর্বদিক বিবেচনায় 1 নং সমীকরণ থেকে x চলকটিকে আলাদা করা, অর্থাৎ x চলকটির মান y চলকটির মাধ্যমে প্রকাশ করা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি সুবিধাজনক। তাহলে আমি এইভাবে লিখছি। তাহলে এখন আমি লিখব সমীকরণ 1 হতে পাই। এই সমীকরণ 1 হতে পাই, অথবা বিভিন্ন ভাষায় লেখা যেতে পারে। কেউ লেখে 1 নং সমীকরণ হতে পাই। তো আমি কি পাই? আমি লিখছি যে x - y সমান 2x, বা যেহেতু আমি চিন্তা করেছি যে x চলকটির মান বের করাটাই সুবিধা, সেহেতু আমি সেটাই করছি। x সমান 2x প্লাস y, পক্ষান্তর বিধি অনুযায়ী প্লাস y, এটাকে আমি দেব 3 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এই ক্ষেত্রে y চলকটিকে পৃথক করতাম, তাহলে আমি 3 নং সমীকরণ নামকরণ করতাম। যদি আমি 2 নং সমীকরণ থেকে শুরু করে যে কোনো একটি চলককে পৃথক করতাম, তাহলেও আমি 3 নং সমীকরণ নামকরণ করতাম। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমি এই পর্যন্ত কি করলাম? প্রথমে যে দুটি সমীকরণ দেওয়া থাকবে আমি সমীকরণ নাম্বার দেব। অতঃপর সুবিধা অনুযায়ী যে কোনো একটি সমীকরণ থেকে কাজ শুরু করে যে কোনো একটি চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করব এবং সেটাকে আমি নামকরণ করব 3 নং সমীকরণ। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে
যেহেতু 3 নং সমীকরণ থেকে প্রাপ্ত x এর মানটি আমি 1 নং সমীকরণ থেকে নিয়ে এসেছি, তাহলে এই x এর মানটিকে এখন আমি প্রতিস্থাপন করব 2 নং সমীকরণে, বসাবো 2 নং সমীকরণে। মনে রাখতে হবে, যদি শুরুতে আমি 2 নং হতে শুরু করতাম, প্রথমে যদি আমি 2 নং হতে শুরু করতাম, তাহলে এখন তার মানটি বসাতাম 1 নং সমীকরণে। যেহেতু আমি 1 নং থেকে শুরু করেছি, x চলকের মান y চলকের মাধ্যমে বের করেছি, এখন x চলকের এই মানটিকে আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমি লিখব 3 নং থেকে প্রাপ্ত x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমি লিখছি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো আমি 2 নং সমীকরণে লিখছি ax plus by equal to a square plus b square। এখন আমি 3 নং থেকে প্রাপ্ত x এর মানটিকে এই 2 নং সমীকরণে প্রতিস্থাপন করব, বসাবো। দেখো আমি বসাচ্ছি বা a ইনটু x এর মান হচ্ছে 2a plus y, তাহলে আমি 2a plus y লিখলাম প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমার এই সমীকরণটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তর হয়ে গেল। এখন আমি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের বিপরীতে ক্যালকুলেশন করে আমি y চলকের মান নির্ণয় করে ফেলব, তাহলে আমার একটি চলকের মান হয়ে যাবে। দেখো বা গুণ করছি, দেখো 2a স্কয়ার প্লাস ay প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর দেখো বা হিসাব করছি, দেখো যেহেতু আমি y চলকের মানটিকে বের করতে যাচ্ছি, সুতরাং y বাম দিকে রেখে অন্য সব কিছু ডান দিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ দেখতে পাচ্ছি যে ay প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2a স্কয়ার। বা y কমন নিব, তাহলে থাকে a প্লাস b ইকুয়াল টু b স্কয়ার, a স্কয়ার আর মাইনাস 2a স্কয়ার হিসাব করলে মাইনাস a স্কয়ার। বা y ইকুয়াল টু, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি b প্লাস a ইনটু b মাইনাস a, আর a প্লাস b যেহেতু এখানে কোন ওই পক্ষে আমরা ভাগ দেব। এখন দেখা যাচ্ছে a প্লাস b কে আমরা কাটা দিয়ে করতে পারি, তাহলে বা y ইকুয়াল টু b মাইনাস a, তাহলে আমরা y চলকের মান পেয়ে গেলাম। এক্ষেত্রে তোমরা বিশেষভাবে মনে রাখতে হবে, যদি 3 নং সমীকরণে আমি y চলকটিকে পৃথক করতাম, তাহলে কিন্তু আমি আগে এক চলকের মান পেতাম। আগে x অথবা y কোনটার মান আমি আগে বের করব, এতে কোনো অসুবিধা নেই। তবে আমরা সমাধানের শেষ পর্যায়ে, ফিনিশিং পর্যায়ে আমরা অবশ্যই নির্ণয় সমাধান x এর মানটাকে আগে এবং y এর মানটাকে আমরা পরে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এই পর্যন্ত তোমাদের জন্য আবার উপস্থাপন করছি। আমরা প্রথমে দুটি সমীকরণ নাম্বার দেব, অতঃপর আমরা সুবিধা অনুযায়ী যে কোনো একটি সমীকরণ থেকে শুরু করতে পারি। আমরা দেখেছি এখানে একটা সমীকরণ থেকে শুরু করলে সুবিধা, এই জন্য আমি একটা সমীকরণ থেকে শুরু করেছি। কি শুরু করেছি? আমি একটা সমীকরণ থেকে হয় x না হয় y যে কোনো একটি চলকের মানকে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করব। এই ক্ষেত্রে আমরা এক চলকের মানটিকে y চলকের মাধ্যমে
করেছি এবং তাকে নামকরণ করেছি 3 নং সমীকরণ। যেহেতু এই এক চলকের মানটি 1 নং সমীকরণ থেকে আমরা নিয়ে এসেছি, সুতরাং এই মানটি এখন বসাতে হবে 2 নং সমীকরণে। যদি শুরুতে আমরা 2 নং সমীকরণ থেকে এই মানটি বের করতাম, তাহলে এখন বসাতাম 1 নং সমীকরণে। তাহলে আমি 2 নং সমীকরণে এই x চলকের মানটিকে বসালে আমার সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তর হয়ে যাচ্ছে। তারপর আমি ক্যালকুলেশন করে এখান থেকে y চলকের মান নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখন বাকি এক চলকের মান নির্ণয় করা। তাহলে আমি এখন কি করব? আমি এখন y এর মানটি 1 নং, 2 নং বা 3 নং যে কোনো একটি সমীকরণে বসালেই অপর এক চলকের মানটি পেয়ে যাব। এই ক্ষেত্রে 3 নং সমীকরণটি মূলত 1 নং সমীকরণেরই একটি বিশেষ রূপ। আমাদের টার্গেট x চলকের মান নির্ণয় করা। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে 3 নং সমীকরণে এক চলকটি সম্পূর্ণ পৃথক করা আছে এবং অনেকটা সহজভাবে 3 নং থেকে বের করা সম্ভব। শুধু এই সমস্যার মধ্যে নয়, প্রতিস্থাপন পদ্ধতিতে সর্বদাই 3 নং সমীকরণে প্রথম যে চলকের মানটি বের হবে সেই মানটি বসালেই অপর চলকের মানটি আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা সর্বদাই মনে রাখবো যে 3 নং সমীকরণের মানটিকে আমরা বসাবো। তাহলে আমি এখন এই y এর মানটিকে 3 নং সমীকরণে বসিয়ে পাই যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণটি হচ্ছে x সমান 2a প্লাস 1 বা x সমান 2a প্লাস y এর মান হচ্ছে b মাইনাস a বা x সমান 2a থেকে একটা a মাইনাস করলে আরেকটা থাকে প্লাস b। তাহলে দেখো আমরা x চলকের মান পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, যেহেতু শুরুতে আমরা x চলককে বিবেচনা করেছি, সেজন্য আমরা x চলকের মান শেষে পেয়েছি। যদি এখানে y চলক থেকে আলাদা করতাম, তাহলে আগে x চলকের মান পেতাম এবং পরে y চলকের মান পেতাম। যে চলকটির মানে আগে বের করব না কেন, আমরা নির্ণয় সমাধানে x চলককে আগে উল্লেখ করব। অর্থাৎ আমরা লিখব অতএব নির্ণয় সমাধান আমরা ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী লিখব x y সমান x এর মান হচ্ছে a প্লাস b, y এর মান হচ্ছে b মাইনাস a। তাহলে এটাই আমাদের সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বিষয়টিকে আবার উপস্থাপন করছি। তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমি যে সমস্যাটিকে সমাধান করতে যাচ্ছি সেই সমস্যাটিকে লিখব। আমি তোমাদের পাঠ্যপুস্তক অনুসরণে 6 থেকে 6 নং সমস্যাটিকে সমাধান করতে যাচ্ছি, আমি সেটা লিখলাম। অতঃপর আমি সমীকরণ নাম্বার দেব 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তারপর সুবিধা অনুযায়ী আমি 1 নং সমীকরণ থেকেও আমার কাজ শুরু করতে পারি, 2 নং সমীকরণ থেকেও শুরু করতে পারি। কিভাবে আমরা সুবিধাটা চিন্তা করব সেটা তোমাদেরকে আমি আলোচনা করেছি। তাহলে আমি এক্ষেত্রে আমি কি করলাম, সমীকরণ 1 থেকে পাই আমি x চলকটিকে y এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে সেটাকে আমি নামকরণ করলাম 3 নং সমীকরণ। ইচ্ছে করলে 2 নং সমীকরণ থেকেও কাজটা শুরু করতে পারতাম এবং y চলকটিকেও x চলকের মাধ্যমে প্রকাশ করতে পারতাম। যাই হোক, আমরা 1 নং সমীকরণ থেকে শুরু করে x চলকটিকে y চলকের মাধ্যমে প্রকাশ করেছি। এখন আমি x চলকের মানটিকে 2 নং সমীকরণে
বসাবো। x দ্বারা x চলকটিকে দুই নং সমীকরণে বসাবো, তাহলে x প্রতিস্থাপিত হয়ে সমীকরণটি y চলকের x চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তর হবে। যেহেতু x প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, এই কারণে এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে দেখো, আমি x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি প্রথম কাজটি আমি 2 নং থেকে বের করতাম, তাহলে আমি এখন বসাতাম 1 নং সমীকরণে। তাহলে x এর মান বসানোর পরে আমার সমীকরণটি y চলকের এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তর হলো। আমি ক্যালকুলেশন করে y চলকের মানটি নির্ণয় করেছি b - a। এখন আমার বাকি থাকলো x চলকের মান। তাহলে আমি y চলকের মানটি 1 নং, 2 নং বা 3 নং যে কোনো একটি সমীকরণে বসালেই অপর চলকের মানটি পেয়ে যাব। এই ক্ষেত্রে 3 নং সমীকরণ থেকেই সহজে পাওয়া যায়। তাহলে আমি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ লিখলাম, y এর মান থেকে বসালাম, এতে আমি অপর চলক x এর মান a + a পেয়ে গেলাম। আমি আগে পেয়েছি y চলকের মান, পরে পেয়েছি এক চলকের মান। যার মানে আগে অথবা পরে বের হোক, আমরা নির্ণয় সমাধানে x এর মানটাকে অবশ্যই আগে উল্লেখ করব এবং এই পদ্ধতিতে আমরা লিখব। এটাকে বলা হয় ক্রমজোড়। প্রথমে x, সুতরাং প্রথমে x এর মান, দ্বিতীয়তে y, সুতরাং দ্বিতীয়তে y হবে। তাহলে আমার সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সমাধান সঠিক আছে কিনা সেটাও আমি পরীক্ষা করে দেখতে পারি। যদি আমি x চলকের মান এবং y চলকের মান, এই মান দুটিকে যদি আমি মূল সমীকরণে বসাই, এতে দুই পক্ষ যদি সমান হয়ে যায়, তাহলে আমার সমাধানটি সঠিক আছে। এই পদ্ধতিতে পরীক্ষা করে দেখাকেই বলে শুদ্ধি পরীক্ষা। এই সম্পর্কে তোমাদেরকে পরবর্তী ক্লাসে বিস্তারিত ধারণা দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেই ধারণা নিয়েছ। যদি না বুঝে থাকো, তাহলে তোমরা আবার রিপ্লাই দেখবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা বাসায় প্রতিস্থাপন পদ্ধতি চর্চা করবে। তোমাদের পাঠ্যপুস্তকে অনুসরণী 6-1 প্রতিস্থাপন পদ্ধতিতে চর্চা করার জন্য 12টি প্রশ্নের 12টি সমস্যা দেওয়া আছে। তোমরা বাসায় করে চর্চা করবে এবং স্কুল যখন খুলবে তখন তোমাদের শিক্ষকদেরকে দেখাবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। পরিশেষে তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।